আব্বা আম্মাকে ছেড়ে আজ থেকে 5 বছর আগে আমি আমার স্বামীর হাতটি ধরে বাবা মার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তখন আমার মা মেনে নিলেও আমার আব্বা কখনোই মেনে নিতে চায়নি। শ্বশুরবাড়ির সবাই আমাকে মেনে নিয়েছিল। প্রথম দিকটা তো অনেক বেশি ভালোই ছিলাম শ্বশুরবাড়িতে, কিন্তু শেষের দিকটা যে এমনটা হবে তা কখনোই আমি চিন্তা করিনি। আমার স্বামী আমার পক্ষে থাকলেও আমার শ্বশুরবাড়ির মানুষগুলো কেউই আমার পক্ষে ছিল না, তারা সবাই আমার বিপক্ষে ছিল। আমার দোষ কোনটা, আমি কি করি, আমি না করি, আমি কয়টা ভাত খাই না খাই, এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথায় ঘুমিয়ে আসতো না। তখন আমার স্বামী কেবলমাত্র বেকারই ছিল, তার কোনো ইনকাম ছিল না। এই জন্য অনেক কথাই তাদের কাছ থেকে আমার হজম করতে হয়েছে। শ্বশুরবাড়ির মানুষগুলো যে এতটা অদ্ভুত হয় সেটা কখনো আপনি চিন্তাই করতে পারবেন না। আমার জীবনে সব থেকে খারাপ বছরটা ছিল আমার বিয়ের প্রথম বছরটা, কারণ তখন আমি যেগুলো সহ্য করেছি, যেগুলো দেখেছি, সেগুলো আমি বিয়ের আগে কখনো উপলব্ধিও করতে পারিনি। বিয়ের প্রথম দিনটা থেকে এই দিনটা পর্যন্ত আমার স্বামীকে আমি সবসময় পাশে পেয়েছি। সে আমার সুখ দুঃখ, ভুল অভুল সব কিছুই আমার পাশে বসে শেয়ার করেছে এবং আমার জন্য তার বাবা মার সাথে লড়াই করেছে। এমন ভাগ্য হয়তোবা সবার হয় না। মাঝে মধ্যে আমি চিন্তা করি এই জামানায় রিলেশন করে বিয়ে করে কয়টা মেয়েই বা ভালো থাকে, আমার মতন এরকম স্বামী কয়জনই বা পায়। আমি আমার স্বামীকে নিয়ে গর্ব করি, কারণ এমন স্বামীকে পাওয়া আসলেই অনেক কষ্টের ব্যাপার। কারণ আজকাল রিলেশন করে বিয়ে করার পরে স্বামী খারাপ হয় না হয় বাবা মার কথা শুনে আবারও দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়, বউকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এগুলো থেকে আমার স্বামী একদমই অন্য রকমের। আসলে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সমস্যাটা কোথায় ছিল জানেন? প্রথমত আমার হাজবেন্ড কোনো চাকরি করতো না, দ্বিতীয়ত হচ্ছে আমাকে গার্মেন্টসের জব করতে হবে। সেটা কেন আমি করব না, এই নিয়ে মনে করেন প্রতিদিন ঘরের ভিতরে নানান ধরনের কথা চলতেই থাকতো। প্রতিনিয়ত তারা আমাকে নানান ইশারা করে আমাকে এটা ওটা বলতো, কিন্তু বিশ্বাস করেন তখন আমার বয়সটা এতটাই কম ছিল যে এই ইশারাগুলো না আমি কোনো কিছুই বুঝে উঠতে পারতাম না। আমার বিয়ের আগে আমার শ্বশুরের সাথে আমার একটা চুক্তি ছিল, সেটা হচ্ছে যে আমি যদি গার্মেন্টসের জব করতে পারি তাহলে তার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবে। কিন্তু বিশ্বাস করেন আমার গোষ্ঠীর ভিতরে কেউ কখনো গার্মেন্টসের জব করেনি। এটাকে আমি ছোট চোখে দেখি না, তবে এটা আমার সাথে কখনোই যায় না। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি করতে পারবো, কারণ আমার বয়সটা কম ছিল। আমি তখন আমার আবেগকে কাজে লাগাইছি, আমি আমার বিবেক দিয়ে বিবেচনা করিনি, বুঝতে পারিনি যে আমার পরের লাইফটা এমন হতে পারে, যার জন্য আমি সব কথাই হ্যাঁ বলে দিতাম। তো তারপর থেকে আমাদের বিয়ে হলো শুধু একটা ডিলের কারণে, যে আমাকে গার্মেন্টসের জব করতে হবে, তাদের টাকা ইনকাম করে দিতে হবে। টাকাই ছিল মূলত আমাদের জীবনের ফ্যাক্ট। তবে হ্যাঁ, জীবনে চলতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে, কিন্তু সেটা যে এভাবে ইনকাম করতে হবে তা আমার কখনোই জানা ছিল না। এভাবে একের পর এক চলতেই থাকলো। 1 মাস গড়ালো, 1.5 মাস গড়ালো, 2 মাস হয়ে গেল। 2.5 মাসের মাথায় আমার আর আমার হাজবেন্ডের সাথে এই বিষয়গুলো নিয়ে আবারও তুমুল ঝগড়া ঘরের ভেতরে। এক পর্যায়ে আমার হাজবেন্ডের গায়ে আমার শ্বশুর হাত তুললো এবং আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে অখাস্ত ভাষায় গালাগালি করতে লাগলো। এগুলো আমার হাজবেন্ড সহ্য না করতে পেরে আমার হাত ধরে তখন রাত 11টার সময় ঘর থেকে বেরিয়ে আসলো। সেদিন থেকে আজ পর্যন্ত দুজন দুজনের হাত ধরে আছে, সুখ দুঃখগুলো পাশাপাশি বসে কাটিয়ে নিই। একটা বিষয় হলে আমার হাজবেন্ড সেটা আমার কাছ থেকে পরামর্শ নেয়। আমি যদি কোনো কিছু করতে যাই আমার হাজবেন্ডের কাছ থেকে আমি পরামর্শ নিতে চাই। আসলে একটা কথা কি, স্বামী স্ত্রীর ভেতরে অবশ্যই ঝগড়া ঝাঁটি এগুলো থাকবেই, তবে একটা জিনিস কি, দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। একটা সংসারের মূল সুখের কারণে কিন্তু স্যাক্রিফাইস। আপনার স্বামী যদি অতিরিক্ত রাগী হয় তাহলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, এবং আপনার স্ত্রী যদি রাগী হয় তাহলে আপনি স্বামী হয়ে তাকে আপনার বোঝাতে হবে। জীবনটা না সুখ দুঃখের, জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু সেই দুজন দুজনের পাশে থেকে যদি সুখ দুঃখগুলোকে কাটিয়ে উঠতে পারেন তাহলে আমি মনে করব সেটাই জীবন। যাই হোক, যেই কথা ছিলাম সেটাই বলি। আমার মনে মনে একটা নিয়ত কি, যে আমার শ্বশুর শাশুড়ির বৃদ্ধকালে আমি কখনোই তাদেরকে ছেড়ে চলে যাব না। তাদেরকে তখন আমি সেবা করে বুঝিয়ে দিব যে আপনারা যে মেয়েটাকে অবহেলা করেছিলেন সেই মেয়েটাই এখন আপনাদের বৃদ্ধকালের সঙ্গী। একটা জিনিস অনেক খেয়াল করে দেখেছি, শ্বশুর শাশুড়ির জন্য যদি আপনি কলিজা কেটেও তাদেরকে খাওয়ান তারপরও তাদের কখনোই মন পাবেন না। মানে তারা কেন জানি পরের মেয়েটাকে আপন মেয়ে ভাবতেই পারে না। নিজের মেয়ে সকাল 10টার সময় ঘুম থেকে উঠবে সেটা কোনো ব্যাপারই না, কিন্তু পরের মেয়েটা কেন সকাল 8টার সময় ঘুম থেকে উঠলো এটাই হচ্ছে মূল ব্যাপার। অনেকেই বলতে পারেন এখন যে শাশুড়িকে কেন আপনারা মা ভাবতে পারেন না, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। আরে ভাই, শাশুড়িকে তো মায়ের থেকেও বেশি সম্মান করা হয়। আপনি জীবনে কখনো মাকে 1 গ্লাস পানি ঢেলেও খাওয়াননি, অথচ শাশুড়ির জামা কাপড়গুলো ধুয়ে দেন, শাশুড়িকে রান্না করে খাওয়ান, তার ঘর
ঘর ঝাড়ু দিয়ে দেন, তার ছেলের সেবা যত্ন করেন, তারপরও আপনি মন পাচ্ছেন না, আবার বলেন যে শাশুড়িকে মায়ের চোখে দেখে না। শাশুড়িকে যদি মায়ের চোখেই মেয়েরা দেখে তাহলে হয়তোবা মেয়েদের কখনো সংসার করা হবে না। কারণ যে মেয়েটা মার সঙ্গে যে ব্যবহার করে সেই ব্যবহারটা যদি শাশুড়ির সঙ্গে করে তাহলে হয়তোবা ওই শ্বশুরবাড়ি আর দ্বিতীয়বার যাওয়া হবে না। বিয়ের আগে আমার মা যখন আমাকে একটু রাগ ঝাঁক দিত তখন আমি আমার মাকে বলতাম যে মা তুমি আমার সাথে এরকম করো, বিয়ের পরে দেখো আমি আমার শাশুড়ির সাথে বান্ধবীর মতন থাকবো। তখন আমার মা আমাকে একটা কথা বলতো, দেখবো কেমন বান্ধবীর মতন থাকো, আমিও তা দেখবো। আসলে মায়ের কথাটাই যে সত্যি হবে সেটা কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, এই ছিল আজকে টুকিটাকি রান্নাবান্নাগুলো। আমি তো আপনাদের সাথে আমার প্রতিদিনের টুকিটাকি রান্নাবান্নাগুলোই শেয়ার করে থাকি। তো আজকে আমি পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ একসাথে ভুনা করে নিয়েছি। অল্প 4-5টা চিংড়ি মাছ ছিল তাই, আর সাথে ব্রয়লারের মুরগিটা একটু ঝাল তেল বেশি দিয়ে সেটা রান্না করে নিয়েছি। কারণ কি ব্রয়লারের মুরগিতে না একটু ঝাল বেশি না দিলে খেতে একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, আমার কথাগুলোকে কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। আসলে মানুষের জীবনে যা ঘটে সেটাই সত্য কথা, সত্য থেকেই গল্প হয়, গল্প কখনোই এমনি এমনি হয় না। সেভাবেই কিন্তু আপনাদের সামনে কথাগুলো তুলে ধরা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।